হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 11 জিওগ্রাফি। অর্থাৎ যারা 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল বা জিওগ্রাফি আছে এই ডিসিপ্লিন থেকে আগের দিন পুরো চ্যাপ্টারটার বা পুরো অধ্যায়টার উপর ভিডিও দিয়েছিলাম। আজকে সেই অধ্যায়েরই প্রত্যেকটা টপিক ধরে প্রায় 150টির বেশি এমসিকিউ কোশ্চেন সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে এসেছি। পুরো ভিডিওটার সঙ্গে থেকেও, না হলে অনেক কিছুই মিস করবে। আশা করি প্রত্যেকটা যে টপিক আছে ফার্স্ট অধ্যায়ের, সে প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদাভাবে কোশ্চেন আলোচনা করা হয়েছে। চলো দেখে নিই। প্রথমে ভূগোলের পরিচিতি ও বিকাশ থেকে, জিওগ্রাফি আজ এ ডিসিপ্লিন থেকে কি কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে। 1 নম্বরে দেখে নাও, জিওগ্রাফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসছে? জিও এবং গ্রাফিয়া, জিও এবং গ্রাফোস, জি এবং গ্রাফোস, গ্যাই এবং গ্রাফোস। অপশন বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ জিও এবং গ্রাফোস। মনে রাখবে, এরকম কনফিউশনিং অপশন থাকলে অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে, অতএব মনে রাখবে এটা কনফিডেন্টলি, জিও এবং গ্রাফোস। 2 নম্বরে দেখে নাও, গ্রিক শব্দ জিও এর আক্ষরিক অর্থ কি? আকাশ, জলভাগ, স্থান, পৃথিবী বা ভূতল। অপশন ডি হবে রাইট অ্যান্সার, পৃথিবী বা ভূতল। 3 নম্বরে দেখে নাও, গ্রিক শব্দ গ্রাফোসের অর্থ কি? পরিমাপ, বিশ্লেষণ, বর্ণনা বা বিবরণ, মানচিত্র। অপশন সি হবে রাইট অ্যান্সার, বর্ণনা বা বিবরণ। এবার চলে যাও 4 নম্বর কোশ্চেনে। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হেকোটিয়াস, স্ট্র্যাবো, টলেমি, এরাটোস্থেনিস। রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এরাটোস্থেনিস। 5 নম্বরে দেখে নাও, এরাটোস্থেনিসের রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? জেসপিরিয়স, জিওগ্রাফিকা, কসমস, আর্থকুন্ডে। অপশান বি হবে রাইট অ্যান্সার, জিওগ্রাফিকা। 6 নম্বরে চলো দেখে নিই, ভূগোল শাস্ত্রের প্রকৃত জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিস, স্ট্র্যাবো, হেকাটিয়াস, কার্ল রিটার। অপশান সি হবে রাইট অ্যান্সার, হেকেটিয়াস। এবার 7 নম্বরে চলো, কার মতে ভূগোল হলো মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ? স্ট্র্যাবো, ক্লডিয়াস টলেমি, এরাটোস্থেনিস, হিমালয়ান কান্ট। সঠিক উত্তর হবে দেখে নাও এরাটোস্থেনিস। 8 নম্বরে দেখে নাও, ভূগোলবিদ স্ট্র্যাবো ভূগোলকে কয়টি প্রধান শাখায় ভাগ করেছেন? 2টি, 3টি, 4টি, 5টি। ভূগোলবিদ স্ট্র্যাবো ভূগোলকে মেনলি 4টি শাখায় ভাগ করেছেন। অপশন সি হবে রাইট অ্যান্সার। 9 নম্বরে দেখো, কার্টোগ্রাফির নিয়মে নির্দিষ্ট স্কেলে সর্বপ্রথম পৃথিবীর প্রকৃত মানচিত্র এঁকেছিলেন কে? বার্নহার্ড ভারেনিয়াস, ক্লডিয়াস টলেমি, এরাটোস্থেনিস, স্ট্র্যাবো। অপশন বি হবে রাইট অ্যান্সার, ক্লডিয়াস টলেমি। এবারে 10 নম্বরে চলে দেখে নিই, বার্নহার্ড ভ্যারেনিয়াস 1622 সালে ভূগোলকে কী হিসেবে অভিহিত করেন? মিশ্র গণিতের অংশ, পৃথিবীর সমীক্ষা, মানুষের বাসভূমি, ইতিহাসের বিষয়বস্তু। ভূগোলকে কী হিসেবে অভিহিত করেন ভ্যারেনিয়াস? অপশন ক হবে রাইট অ্যান্সার, মিশ্র গণিতের অংশ। কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, মিশ্র গণিতের অংশ হিসেবে ভূগোলকে কে ব্যাখ্যা করেছিলেন? এরকমও দিতে পারে। মনে রাখবে বার্নহার্ড ভ্যারেনিয়াস। এবারে চলো 11 দাগের কোশ্চেন, হেকেটিয়াস রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? জেসপিরিয়স, জিওগ্রাফিকা, কসমস, আর্থকন্ডে। অপশন এ হবে রাইট অ্যান্সার, জেসপিরিয়স। হেকেটিয়াসের রচিত বিখ্যাত গ্রন্থ জেসপিরিয়স। 12 নম্বর প্রশ্ন চলে দেখে নিই, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে ভূগোলের প্রধান বিষয়বস্তু কি? কাল বা এটাকে টাইম বলা হয়, গণিত বা ম্যাথামেটিক্স, দেশ বা স্পেস, মানচিত্র বা ম্যাপ। কোনটা হবে? অপশন গ হবে রাইট অ্যান্সার, দেশ বা স্পেস। ঠিক আছে। এবারে আধুনিক যুগের ভূগোলের সংজ্ঞা, মডার্ন জিওগ্রাফি অ্যান্ড ডেফিনেশন, এই টপিক থেকে কী কী সম্ভাব্য কোশ্চেন হতে পারে চলো দেখে নিই। 13 নম্বরে দেখো, আর্থকুন্ডে গ্রন্থটি রচয়িতা কে? আলেকজান্ডার ভন হামবোল্ট, হিমালয়ান কান্ট, টলেমি, কার্ল রিটার। অপশন ডি হবে রাইট অ্যান্সার, কার্ল রিটার। ঠিক আছে। এবার 14 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, আধুনিক ভূগোলের জনক হিসেবে কাদের বিবেচনা করা হয়? রিচার্ড হাডসন এবং পিটার হ্যাগেট, আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার, ভিদাল দে লাপ্লাস। অপশন বি হবে রাইট অ্যান্সার, আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার। এবারে চলো, আলেকজান্ডার ভন হামবোল্টের বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্থকুন্ডে, নেচার অফ জিওগ্রাফি, কসমস, রিজিওনাল জিওগ্রাফি। আলেকজান্ডার ভন হামবোল্টের বিখ্যাত গ্রন্থের নাম কসমস। এবারে হচ্ছে 16 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, ভূগোল হলো স্থানের বিজ্ঞান, মানুষের বিজ্ঞান নয়, এই উক্তিটি কার? ভিদাল দা লাপ্লাস, কার্ল রিটার, আলফ্রেড হেটনার, পিটার হ্যাগেট। ভূগোল হলো স্থানের বিজ্ঞান,
এই উক্তিটি করেছেন অপশন এ হবে রাইট অ্যান্সার, ভিদাল দা লাপ্লাস। এবার 17 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। দ্য নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা কে? পিটার হ্যাগেট, আলফ্রেড হেটনার, আলেকজান্ডার ভন হামবোল্ড, রিচার্ড হাডসন। রাইট অ্যান্সার হবে রিচার্ড হাডসন হচ্ছে আমার দ্য নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা। এবার 18 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। ভূগোল হলো ভূপৃষ্ঠের সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞান। কার মতবাদ? ভিদাল দা লাপ্লাস, আলফ্রেড হেটনার, কার্ল রিটার, পিটার হ্যাগেট। অপশন বি হবে রাইট অ্যান্সার, আলফ্রেড হেটনার। মনে রাখবে ভূগোল হলো ভূপৃষ্ঠের সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞান, আলফ্রেড হেটনার বলেছিলেন। এবারে চলো ভূগোলের পরিধি, স্কোপ অফ জিওগ্রাফি, এই টপিক থেকে সম্ভাব্য প্রশ্নগুলো। 19 নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে কোনো স্থানের কোন অবস্থানটি নির্ণয় করা হয়? বলেছে অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে কোন স্থানের কোন অবস্থানটি নির্ণয় করা হয়? আপেক্ষিক অবস্থান, পরম অবস্থান, আঞ্চলিক অবস্থান, কোনোটিই নয়। অপশন বি হবে রাইট অ্যান্সার, পরম অবস্থান, কারণ একবারে অ্যাকুরেট বা সঠিকভাবে নির্ণয় করা যায়, এই জন্য এটা পরম অবস্থান হবে, আপেক্ষিক কিন্তু নয় বা আঞ্চলিক নয়। ঠিক আছে, এবারে চলো 20 নম্বর প্রশ্নটি দেখে নিই। আশেপাশের স্থানের তুলনায় কোনো জায়গার অবস্থানকে কি বলা হয়? পরম অবস্থান বা অ্যাবসুলেট লোকেশন, ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল লোকেশন, আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন, না আঞ্চলিক পৃথকীকরণ। আশেপাশের স্থানের তুলনায় কোনো জায়গার অবস্থানকে বলা হয় আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন। ঠিক আছে, এবারে 21 নম্বর প্রশ্ন দেখে নিই। আঞ্চলিক পৃথকীকরণ ধারণাটি নিচের কোন শাস্ত্র বা তত্ত্ব থেকে এসেছে? পরিবেশ বিজ্ঞান, কোরোলজি, ভূতত্ত্ব, জলবায়ু বিজ্ঞান। আঞ্চলিক পৃথকীকরণ এই টার্মটা এসছে কোরোলজি থেকে। ঠিক আছে, এবার 22 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য পৃথকভাবে অধ্যয়ন করা হয় ভূগোলের কোন পরিধির অন্তর্ভুক্ত? বলেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য পৃথকভাবে অধ্যয়ন করা ভূগোলের কোন পরিধির অন্তর্গত? ভৌগোলিক অবস্থান নির্ণয়, অপশান বিতে আপেক্ষিক অবস্থান নির্ণয়, অপশান সিতে পরম অবস্থান নির্ণয়, অপশান ডিতে হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। এখানে ঘ হবে, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার, আঞ্চলিক পৃথকীকরণ। অপশান নাম্বারগুলো একটু যেখানে সেখানে ভুল হয়েছে, কোথাও বাংলা কোথাও ইংলিশ, একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে ঘ হবে, অর্থাৎ আঞ্চলিক পৃথকীকরণ, অপশান ডি হবে। ঠিক আছে, এবার 23 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। ভূগোল শাস্ত্রে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে কয়টি দৃষ্টিভঙ্গি রয়েছে? 3টি, 4টি, 5টি, 2টি। আগের দিনই পড়েছো নোটে, প্রায় 5টি দৃষ্টিভঙ্গি রয়েছে। অপশান সি হবে রাইট অ্যান্সার। এবারে চলো, প্রকৃতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে, এটি কোন দৃষ্টিভঙ্গির মূল কথা? জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, ওয়োক্রেটিক দৃষ্টিভঙ্গি, কোনোটিই নয়। প্রকৃতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে, এটা কোন দৃষ্টিভঙ্গি পড়েছে আগের দিন, শর্ট নোট আকারে দিয়েছিলাম আগের ভিডিওতে। এটা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি হবে, অর্থাৎ এ অপশান। ক এখানে হয়ে গেছে, বাট এ হতো ওটা। ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। ওকে, এবার 25 নম্বর কোশ্চেন চলো দেখে নিই। জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক কে? ওইখানে দেওয়া ছিল শর্ট নোটে, কার্ল রিটার, চার্লস স্যাম্পেল, ইমানুয়েল কান্ট, হাডসন। খ অর্থাৎ বি, চার্লস স্যাম্পেল হচ্ছে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। মানুষ ও প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, এই ধারণাটি কোন দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত? ওয়োক্রেটিক, জিওক্রেটিক, থিওক্রেটিক, পরিবেশবাদ। অপশান সি হবে রাইট অ্যান্সার, মানুষ ও প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, এটা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির অন্তর্গত। ঠিক আছে, এবার 27 নম্বর প্রশ্ন চলে দেখে নিই। ওয়োক্রেটিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ ও প্রকৃতি সম্পর্কে কার ভূমিকা মুখ্য? ওয়োক্রেটিক সম্পর্ক অনুযায়ী মানুষ ও প্রকৃতি সম্পর্কে কার ভূমিকা মুখ্য? প্রকৃতির, ঈশ্বরের, মানুষের, উভয়েরই সমান। অপশান সি অর্থাৎ মানুষের, বা গয়েরটা মানুষের। ঠিক আছে, অপশান সিটা হবে রাইট অ্যান্সার, মানুষের। এখানে অপশানগুলো সবগুলাই ঠিক আছে, সরি অ্যান্সারগুলো সবগুলাই ঠিক আছে, কিন্তু অপশানগুলো একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, এটা একটু দেখে নেবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ঠিক আছে, শুধু অ্যান্সারটা যদি দেখো অ্যান্সারটা ঠিক আছে। এবারে চলো 28 নম্বর কোশ্চেন দেখে নিই। সম্ভাব্যতাবাদ বা পসিবিলিজম তত্ত্বের প্রবর্তক কে? গ্রিফিথ, টেলর,
পল ভিদাল দ্য লাপ্লাস, কার্ল রোটার, ইমানুয়েল কান্ট। সম্ভাব্যতাবাদ তত্ত্বের প্রবর্তক হলেন পল ভিদাল দ্য লাপ্লাস, অর্থাৎ অপশন বিটা রাইট অ্যান্সার। এবারে 29 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রকৃতি কিছু সুযোগ বা সম্ভাবনা দেয়, এটি কোন ধারণার মূল কথা? নিয়তিবাদ, নবনিয়ন্ত্রণবাদ, সম্ভাব্যতাবাদ, কল্যাণবাদ। এটা হচ্ছে সম্ভাবনাবাদ বা সম্ভাব্যতাবাদ। ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। সম্ভাবনাবাদও হতে পারে। 30 দাগের কোশ্চেন দেখো, নবনিয়ন্ত্রণবাদ নিও ডিটারমিনিজম তত্ত্বের প্রবর্তক কে বা প্রবক্তা কে? পল ভিদাল দা লাপ্লাস, গ্রিফিথ টেলর, জাট জেল, না ব্লাস? অপশন বি হবে রাইট অ্যান্সার, গ্রিফিথ ট্রেলর। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। কোন তত্ত্ব অনুযায়ী বা কোন তত্ত্ব অনুযায়ী মানুষ ও প্রকৃতি পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে? সম্ভাব্যতাবাদ, পরিবেশগত নিয়তিবাদ, নবনিয়ন্ত্রণবাদ, প্রত্যক্ষবাদ। অপশন সি হবে রাইট অ্যান্সার, নবনিয়ন্ত্রণবাদ। এই তত্ত্ব অনুযায়ী কি হয়? মানুষ ও প্রকৃতি পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে, এটা কিন্তু নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজমের মূল কথা বা মূল কাজ। ঠিক আছে, এবার 32 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। সম্ভাব্যতাবাদ অনুযায়ী মানুষ কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে? প্রকৃতির কঠোর নিয়মের উপর, নিজের জ্ঞান ও প্রযুক্তির উপর, ভাগ্যের উপর, শুধুমাত্র অনুমানের উপর? অপশন বি হবে রাইট অ্যান্সার, নিজের জ্ঞান ও প্রযুক্তির উপর। 33 থেকে প্রশ্নটি চলো দেখে নিই। নবনিয়ন্ত্রণবাদের মূল বার্তা কোনটি? মানুষ প্রকৃতিকে ধ্বংস করবে, মানুষ প্রকৃতির দাস হয়ে থাকবে, মানুষ প্রকৃতিকে ব্যবহার করবে কিন্তু অপব্যবহার করবে না, প্রকৃতি মানুষের উপর কোনো প্রভাব ফেলে না। অপশন সি হবে রাইট অ্যান্সার, মানুষ প্রকৃতিকে ব্যবহার করবে কিন্তু অপব্যবহার করবে না। ঠিক আছে, এইবারে চলো ভূগোলের প্রকৃতি এই টপিক থেকে, নেচার অফ জিওগ্রাফি এই টপিক থেকে সম্ভাব্য প্রশ্নগুলো কি কি হয় দেখে নিই। 34 নম্বর প্রশ্ন দেখো, ভূগোল পৃথিবী, প্রকৃতি ও মানুষের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করে? ঐতিহাসিকভাবে, কাল্পনিকভাবে, বৈজ্ঞানিকভাবে, মানসিকভাবে? অপশন সি হবে রাইট অ্যান্সার, ভূগোল পৃথিবী ও প্রকৃতি মানুষের সম্পর্ক ব্যাখ্যা করে বৈজ্ঞানিকভাবে। ঠিক আছে, 35 দাগের কোশ্চেন চলো দেখে নিই। ভূগোল কোন দুটি বিজ্ঞানের সমন্বয়ে গঠিত একটি সমন্বয়ধর্মী বিষয়? ভূগোল হচ্ছে জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান, প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি, রসায়ন ও পদার্থবিজ্ঞান। এটা খুবই সহজ প্রশ্ন। ভূগোল হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফি আর সোশিয়াল জিওগ্রাফি এই দুটোর সমন্বয়ে গঠিত। এবারে চলো 36 দাগের প্রশ্নটি দেখে নিই। পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে ব্যাখ্যা করার কারণে ভূগোলকে কী ধরনের বিষয় বলা হয়? একক বিষয় বলা হয়, আন্তঃ বিষয় বা ইন্টারডিসিপ্লিনারি বিষয় বলা হয়, চিরন্তন বিষয় বলা হয়, অবৈজ্ঞানিক বিষয় বলা হয়? ভূগোলকে এটা পড়ে এসছো, আন্তঃ বিষয়ক বিজ্ঞান বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এবার 37 দাগের প্রশ্ন চলো দেখে নিই। নতুন তথ্য ও নতুন পদ্ধতি যুক্ত হওয়ার কারণে ভূগোলের বিষয়বস্তু সবসময় পরিবর্তিত হয়, তাই ভূগোল একটি কী ধরনের বিজ্ঞান? স্থির বিজ্ঞান, জটিল বিজ্ঞান, গতিশীল বিজ্ঞান, কাল্পনিক বিজ্ঞান? অপশন সি হবে রাইট অ্যান্সার, গতিশীল বিজ্ঞান। ঠিক আছে, ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। 38 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। কোনো বিষয়কে সকল বিজ্ঞানের জননী বলা হয়? এটা তো জানো, ভূগোলকে মাদার অব অল সাবজেক্ট বা সকল বিষয়ের জননী বলা হচ্ছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। 39 দাগের প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান ভালোভাবে বুঝতে নিচের কোনটি জ্ঞান থাকা প্রয়োজন? ভূগোলের, গণিতের, সাহিত্যের, দর্শনের? অবশ্যই ভূগোলের। এবার 40 দাগের প্রশ্ন চলো দেখে নিই। ভূগোলের প্রধান বৈশিষ্ট্য হিসেবে কোনটিকে উল্লেখ করা হয়েছে? ল্যাবরেটরি পরীক্ষা, ফিল্ড স্টাডি, তাত্ত্বিক গণনা, কাল্পনিক গল্প? অপশান বি হবে রাইট অ্যান্সার। ভূগোলের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ফিল্ড স্টাডিকে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, যেটা বাইরে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়, ডাটা কালেকশন করে প্র্যাকটিক্যাল যেটা করে থাকি। এবার 41 দাগের প্রশ্ন চলে দেখে নিই। ভূগোলে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য কোন দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ? মুখস্থ ও লিখন, ছবি আঁকা ও রং করা, পর্যবেক্ষণ ও সমীক্ষা, যুক্তি ও বিতর্ক? অপশান সি হবে রাইট অ্যান্সার, পর্যবেক্ষণ ও সমীক্ষা। এবার 42 দাগের প্রশ্ন চলো দেখে নিই। প্রকৃতির প্রভাব ও মানুষের ভূমিকা নিয়ে ভূগোল কোন দুটি মতবাদ আলোচনা করা হয়? পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদ, বাস্তববাদ ও আদর্শবাদ, দ্বৈতবাদ ও সম্ভাব্যবাদ, আধুনিকতাবাদ ও প্রাচীনতাবাদ? অপশান সি হবে রাইট অ্যান্সার, দ্বৈতবাদ ও সম্ভাব্যবাদ। ঠিক আছে, এবারে চলো নেক্সট টপিক, ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য, তা থেকে সম্ভাব্য যা যা প্রশ্ন হতে পারে।
43 নম্বর প্রশ্ন দেখো, ভূগোলের জ্ঞান লাভ অংশে পৃথিবীর কোন পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে? কেবল জীবজন্তু সম্পর্কে, পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় পরিবেশ সম্পর্কে, শুধু মহাজাগতিক বস্তু সম্পর্কে, কেবল রাজনৈতিক ইতিহাস সম্পর্কে? এখানকার অ্যান্সারটাকে গ্রিন কালার করা হয়েছে দেখো, পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক পরিবেশ সম্পর্কে, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো 44 নম্বর প্রশ্ন দেখে নিই। ভূগোল পাঠের সময় প্রশ্নের উত্তর খোঁজা, যেটা কোটেশনের মধ্যে আছে, অংশে মূলত কোন তিনটি প্রশ্ন করা হয়? কবে, কোথায়, কার সাথে, কি, কোথায়, কেন, কিভাবে, কতক্ষণ, কতদূর, কে, কাকে, কেন? অপশন বি হবে রাইট অ্যান্সার, কি, কোথায়, কেন। ভূগোলের উত্তর খোঁজা বা প্রশ্নের উত্তর খোঁজায় মূলত এই তিনটি প্রশ্ন করা হয়ে থাকে। কি জন্য হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, বা কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন হচ্ছে ভূগোলের উত্তর খোঁজার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো কোথাও একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তুমি শুনেছো, সেখানে গেলে ফিল্ড স্টাডি করতে, দিয়ে প্রথমেই তোমার কোশ্চেন হবে কি দুর্যোগ হয়েছে, তারপরে কোশ্চেন থাকবে তোমার কোথায় দুর্যোগ হয়েছে, জায়গার সম্পর্কে জানতে হবে, তারপরে হচ্ছে কেন হয়েছে। এই তিনটেই মেন কারণ, দিলে তুমি প্র্যাকটিক্যালটা দেখবে কমপ্লিট করে ফেলতে পারবে এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার 45 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্য সম্পর্কে ধারণা লাভ করা ভূগোলের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত? প্রাকৃতিক আর সাংস্কৃতিক ভূদৃশ্য সম্পর্কে জ্ঞান লাভ, প্রশ্নের উত্তর খোঁজা, ভূদৃশ্যকে জানা, ভূমাপ। সঠিক উত্তর হবে অপশান সি, ভূদৃশ্যকে জানা, প্রাকৃতিক আর সাংস্কৃতিক যেহেতু বলেছি। এবার 46 নম্বর প্রশ্ন দেখে নিয়ে চলো, পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান, দূরত্ব, বিস্তার নির্ণয় করার কাজটি ভূগোলের কোন অংশে করা হয়? জ্ঞান লাভ, ভূম্যাপ, প্রশ্নের উত্তর খোঁজা, ভূদৃশ্যকে জানা। অপশান বি হবে ভূম্যাপ। পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান, দূরত্ব, বিস্তার নির্ণয় করার কাজটি ভূগোলের কোন অংশে করা হয়ে থাকে? ভূম্যাপ অংশে। ঠিক আছে, এবার 47 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, মানুষের কার্যকলাপে ভূদৃশ্যের পরিবর্তন বোঝা ভূগোলের কোন লক্ষ্যের মধ্যে পড়ে? প্রশ্নের উত্তর খোঁজা, ভূদৃশ্যকে জানা, জ্ঞান লাভ, ভূমাপ। এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার, মানুষের কার্যকলাপ ভূদৃশ্যের পরিবর্তন বোঝা ভূগোলের লক্ষ্যের বা কোন লক্ষ্যের মধ্যে পড়ে? ভূদৃশ্যকে জানা লক্ষ্যের মধ্যে পড়ে। ঠিক আছে, প্রশ্নগুলো হয়তো একটু ঘোরানো, বাট দেখবে পরীক্ষার জন্য খুবই উপযোগী। এবার চলো 48 নম্বর প্রশ্ন দেখে নিই, ভূচিত্র বিশ্লেষণ বলতে প্রধানত কি বোঝায়? বিভিন্ন অঞ্চলের ভূদৃশ্য পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করা, ভৌগোলিক সূত্র তত্ত্ব তৈরি করা, মানুষের আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ করা, স্থান ভেদে পার্থক্যের কারণ নির্ণয় করা। ভূচিত্র বিশ্লেষণ এই টার্মটা বলতে বোঝায় বিভিন্ন অঞ্চলের ভূদৃশ্য পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করা। অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 49 নম্বর কোশ্চেন চলো দেখে নিই, সূত্র ও নিয়ম তৈরি করার মূল ভিত্তি কি? শুধুমাত্র মানচিত্র অঙ্কন, বিভিন্ন ঘটনার পর্যবেক্ষণ থেকে ভৌগোলিক সূত্র তৈরি করা, মানুষের দৈনন্দিন রুটিন তৈরি করা, গ্রহ ও নক্ষত্রের অবস্থান নির্ণয় করা। সূত্র নিয়ম তৈরি করার মূল ভিত্তি কি? বিভিন্ন ঘটনার পর্যবেক্ষণ থেকে ভৌগোলিক সূত্র তৈরি করা। ঠিক আছে, এবার 50 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, ভৌগোলিক অধ্যয়নের প্রধান উদ্দেশ্য কি? প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করা, শুধুমাত্র আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, শুধুমাত্র জনসংখ্যা গণনা করা, বিভিন্ন স্থানের বৈশিষ্ট্য গুরুত্ব বোঝা এবং স্থানভেদে পার্থক্য বিশ্লেষণ করা। ভৌগোলিক অধ্যয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্থানের বৈশিষ্ট্য গুরুত্ব বোঝা এবং স্থানভেদে অবস্থা বা পার্থক্যটাকে বিশ্লেষণ করা। ঠিক আছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবারে চলো ভূগোলের বিকাশ এবং প্রাচীন ধারা, ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি, এই টপিক থেকে কি কি কোশ্চেন হতে পারে দেখে নিই। 51 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, ভৌগোলিক চিন্তার বিকাশকে মোট কয়টি পর্যায়ে ভাগ করা যায়? 4টি, 3টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশন এ, 4টি। এবার 52 নম্বর প্রশ্ন, ভৌগোলিক রবার্ট ইডিকেনসন এর মতে কত বছর আগে ভূগোল চর্চা শুরু হয়? অপশান এ প্রায় 1000 বছরেরও বেশি, প্রায় 2000 বছরের বেশি, প্রায় 3000 বছরের বেশি, প্রায় 5000 বছরেরও বেশি। অপশান বি হবে রাইট অ্যান্সার, 2000 বছরেরও বেশি। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 5000 সালের দিকে 53 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ার কোন সভ্যতাগুলোকে ভূগোল চর্চার ভিত্তি হিসেবে গড়ে তোলা হয়? এটা ছিল নোটের মধ্যে দেখবে,
কেবল মিশরীয় সুমেরীয় সভ্যতা, কেবল ব্যাবিলিয়ন ও ফিনিশীয় সভ্যতা, অ্যাসিরিয়ান, ব্যাবিলিয়ান, মিশরীয় ও সুমেরীয় ফিনিশীয় সভ্যতা, শুধুমাত্র গ্রিক ও রোমান সভ্যতা? অপশান সি হবে রাইট অ্যান্সার, অ্যাসিরিয়ান, ব্যাবিলিয়ন, মিশরীয়, সুমেরীয় এবং ফিনিশীয় সভ্যতা। ঠিক আছে, এবার 54 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। হেকাটিয়াস, হেরোডেটাস ও হিপোক্রেটাস কোন অঞ্চলের পণ্ডিত ছিলেন? রোমান, ভারতীয়, মিশরীয়, গ্রিক? অপশান ডি হবে রাইট অ্যান্সার, গ্রিক পণ্ডিত ছিলেন এরা কিন্তু। 55 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাচীন ভারতের বিখ্যাত পণ্ডিত আর্যভট্টের কোন গ্রন্থে প্রথম ভূগোল শব্দটি পাওয়া যায়? প্রথম ভূগোল শব্দটি কোন গ্রন্থে পাওয়া গেছিল? মেঘদূত, সূর্য সিদ্ধান্ত, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম? অপশন বি হবে রাইট অ্যান্সার, সূর্য সিদ্ধান্তে প্রথম ভূগোল শব্দটির উল্লেখ পাওয়া যায়। এবার 56 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। পদ্মপুরাণে মহাকাশ সম্পর্কিত বিদ্যা অর্থে কোন শব্দের উল্লেখ পাওয়া যায়? এটাও পড়েছো। ভূগোল, খগোল, মহাবিশ্ব, জ্যোতির্বিদ্যা? পদ্মপুরাণে মহাকাশ সম্পর্কিত বিদ্যা অর্থে অপশন বি হবে রাইট অ্যান্সার, খগোল শব্দের উল্লেখ পাওয়া যায়। 57 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। ভৌগোলিক চিন্তার মধ্যযুগীয় ধারার সময়কাল কোনটি ছিল? 3000 থেকে 1500 খ্রিস্টাব্দ, 5000 থেকে 1000 খ্রিস্টাব্দ, 16 থেকে 18 শতক, 200 থেকে 1200 খ্রিস্টাব্দ? তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, 300 থেকে 1500 খ্রিস্টাব্দ, অর্থাৎ ভৌগোলিক চিন্তার মধ্যযুগীয় ধারার সময়কাল। ঠিক আছে, এবার 58 নম্বর প্রশ্ন ছিল দেখে নিই। নিচের কে একজন বিখ্যাত আরব ভূগোলবিদ ছিলেন? বার্নহার, ভ্যারেনিয়াস, আলবিরুনি, ইমালয়ান কান্ট, কার্ল রিটার? অপশন বি হবে রাইট অ্যান্সার, আলবিরুনি একজন বিখ্যাত আরবীয় ভূগোলবিদ বা আরব ভূগোলবিদ ছিলেন। এবারে চলো 59 নম্বর প্রশ্নটি দেখে নিই। কোন সময়কালে ভূগোল একটি বৈজ্ঞানিক বিষয় হিসেবে বিকশিত হয়? মধ্যযুগীয় ধারায়, আধুনিক ধারায়, ধ্রুপদী ধারায়, প্রাচীন ধারায়? অপশান সি হবে রাইট অ্যান্সার, ধ্রুপদী ধারায়। ধ্রুপদী ধারায় ভূগোল একটি বৈজ্ঞানিক বিষয় হিসেবে বিকশিত হয়। 60 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। আধুনিক ভূগোলের বিকাশ ঘটে কোন কোন শতকে? পঞ্চদশ ও ষোড়শ শতকে, সপ্তদশ ও অষ্টদশ শতকে, ঊনবিংশ বিংশ শতকে, দ্বাদশ ও ত্রয়োদশ শতকে? অপশন সি হবে রাইট অ্যান্সার, ঊনবিংশ বিংশ শতকে আধুনিক ভূগোলের বিকাশ ঘটে। এবার 61 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন IGU কত সালে প্রতিষ্ঠিত হয়? 1888 সালে, 1904 সালে, 1830 সালে, 1922 সালে? ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন IGU প্রতিষ্ঠিত হয়, অপশন ডি হবে রাইট অ্যান্সার, 1922 সালে। এবার 62 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, কলকাতা, ওয়াশিংটন, ব্রাসেলস? অপশন বি হবে রাইট অ্যান্সার, ব্রাসেলস। দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। এগুলো সব নোটের মধ্যে কিন্তু ছিল। নোটটাকে আগে ভালো করে পড়বে প্রশ্ন পড়ার আগে, ঠিক আছে? কোশ্চেন পড়লে ভালো মনে থাকবে না, নোটটাকে দেখলে ভালো অ্যান্সার দিতে পারবে। এবারে দেখো 63 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। ওয়াশিংটনে 1904 সালে কোন ভৌগোলিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? AAG, RGS, IGU, GSI? AAG অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স। অপশন এ রাইট অ্যান্সার, 1904 সালে ওয়াশিংটনে প্রতিষ্ঠিত হয়। এবার চলো আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। 64 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। আঞ্চলিক ভূগোলে রিজিওনাল জিওগ্রাফির জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে, কার্ল রিটারকে, হামবোল্টকে, পল ভিদাল দা লাপ্লাসকে? কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি হবে রাইট অ্যান্সার, কার্ল রিটারকে। এবার 65 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। কার্ল রিটারের বিখ্যাত গ্রন্থটির নাম কি? কসমস, জিওগ্রাফিয়া, ডাই হার্থকুন্ডে, অ্যানথ্রোপোজিওগ্রাফি? অপশান সি হবে রাইট অ্যান্সার, আর্থকুন্ডে বা ডাই আর্থকুন্ডে। ঠিক আছে, কার্ল রিটারের বিখ্যাত গ্রন্থ। এবারে হচ্ছে 66 নম্বর প্রশ্ন চলো দেখেন। দূরসংবেদন, যাকে হচ্ছে ইংলিশে রিমোট সেন্সিং বলা হয়, পদ্ধতিতে তথ্য সংগ্রহের প্রধান দুটি মাধ্যম কি কি? ক্যামেরা ও দূরবীন, ফটোগ্রাফি, স্ক্যানার বা সেন্সর, জিপিএস এবং মানচিত্র, কম্পিউটার এবং ইন্টারনেট? তো যেহেতু বলেছে তথ্য সংগ্রহ ফার্স্টে কিসে করা হবে? ফটোগ্রাফি, স্ক্যানার বা সেন্সরে। ঠিক আছে, 67 নম্বর প্রশ্ন চলে দেখে নেই। ভূপৃষ্ঠের যে কোনো স্থানের সঠিক অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয়ে সাহায্য করে কোনটি? RS অর্থাৎ রিমোট সেন্সিং, GIS জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, না কম্পিউটার? ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান আমরা নির্ণয় করি কার সাহায্যে? জিপিএস এর সাহায্যে। লোকেশন আমরা খুঁজে থাকি জিপিএস এর সাহায্যে। সেটা অপশন সি হবে রাইট অ্যান্সার, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে,
এবার 68 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। দূরসংবেদন বা রিমোট সেন্সিং পদ্ধতিতে কীভাবে তথ্য সংগ্রহ করা হয়? সরাসরি বস্তু বা স্থানের সংস্পর্শে গিয়ে, উপগ্রহ বা বিমানের সাহায্যে দূরের বস্তু বা স্থানের তথ্য সংগ্রহ, মাটির নিচে খনন করে নমুনা সংগ্রহের মাধ্যমে, মানুষকে প্রশ্ন করে এবং সাক্ষাৎকার নিয়ে। অপশান বি হবে রাইট অ্যান্সার, উপগ্রহ বা বিমানের সাহায্যে দূরের বস্তু বা স্থানের তথ্য সংগ্রহ করা। যেহেতু রিমোট সেন্সিং দূরসংবেদন, দূর থেকে সংগ্রহ করা হয়, নিশ্চয়ই স্পর্শ করে নয়। ঠিক আছে। 69 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। কম্পিউটার ভিত্তিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ ও প্রদর্শনের উন্নত ব্যবস্থাকে কী বলা হয়? জিআইএস, জিপিএস, আরএস, ইন্টারনেট। কম্পিউটার ভিত্তিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রদর্শনের উন্নত ব্যবস্থাকে বলা হয় জিআইএস। অপশান এই হবে রাইট অ্যান্সার, গ্লোবাল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ঠিক আছে। এবার চলো, আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি, এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য যেসব এই টপিক থেকে সম্ভাব্য যেসব প্রশ্ন হতে পারে, চলো দেখে নিই। 70 নম্বর প্রশ্ন, কাকে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়? এটা পড়েছো, আলেকজান্ডার ভন হামবোল্ট, ফ্রেডরিক রাটজেল, বেরেনিয়াস, কার্ল রিটার। অপশান ডি হবে রাইট অ্যান্সার, কার্ল রিটার। এবার চলো 71 নম্বর প্রশ্ন দেখে নিই। আঞ্চলিক ভূগোল মূলত কোনটি সমন্বয়ে গঠিত? শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যের সমন্বয়, শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ড, শুধুমাত্র ঐতিহাসিক ঘটনা। অপশান বি হবে রাইট অ্যান্সার, প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যের সমন্বয়। 72 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। নিচের কোনটি আঞ্চলিক ভূগোলের একটি ধরন বা বিভাগ নয়? প্রাকৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, জ্যোতির্বিজ্ঞানী অঞ্চল, প্রশাসনিক অঞ্চল। অপশান সি হবে রাইট অ্যান্সার, জ্যোতির্বিজ্ঞানী অঞ্চল, যেটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের ধরন নয়। এটা একটা মহাকাশ বিজ্ঞান বা মহাকাশ ভূগোলের একটা পার্ট। ঠিক আছে। এবার 73 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। কার্ল রিটার আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে কোন বিখ্যাত গ্রন্থটি রচনা করেন? কসমস, ডাই আর্থকুন্ডে ইন, যে নামটা ওটা হচ্ছে অন্য স্পেলিংয়ে দেওয়া আছে, জুর নেটুর অ্যান্ড জুর জেসচিয়েট দেশ মেনচেন, আর আছে অ্যানথ্রোপোজিওগ্রাফিয়া, দ্য আর্থ অ্যান্ড ম্যান। ওই যে বড় অপশানটা, অর্থাৎ অপশান বিটা, ওইটা হবে। মনে না রাখতে পারলে এইরকম দেখে রাখলেও অপশানে টিক দিয়ে আসতে পারবে। ঠিক আছে। এবার চলো, পদ্ধতিগত ভূগোল বা সিস্টেম্যাটিক জিওগ্রাফি, এই টপিক থেকে যে যে সব সম্ভাব্য প্রশ্নগুলি হতে পারে দেখে নিই। 74 নম্বর প্রশ্ন দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়? কার্ল রিটার, আলেকজান্ডার ভন হামবোল্ট, এরাটোস্থেনিস, হেকাটিয়াস। অপশন বি হবে রাইট অ্যান্সার, আলেকজান্ডার ভন হামবোল্ট, যাকে হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয়। 75 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। আলেকজান্ডার ভন হামবোল্ট কোন দেশের দার্শনিক ছিলেন? গ্রিস, ফ্রান্স, জার্মানি, আমেরিকা। অপশান ডি হবে রাইট অ্যান্সার, আমেরিকার বিজ্ঞানী সরি অপশান সি হবে রাইট অ্যান্সার, জার্মানির বিজ্ঞানী ছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা ডি হবে না, এটা সি হবে, সি হবে, সি হবে। ঠিক আছে, সি হবে, ডি হবে না কিন্তু। এবার চলো 76 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। ভূগোলের যে শাখায় বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিকভাবে এবং অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? আঞ্চলিক ভূগোল, প্রণালীবদ্ধ পদ্ধতিগত ভূগোল, ঐতিহাসিক ভূগোল, গাণিতিক ভূগোল। অপশন বি হবে রাইট অ্যান্সার, প্রণালীবদ্ধ বা পদ্ধতিগত ভূগোল। বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিক অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে হচ্ছে প্রণালীবদ্ধ বা পদ্ধতিগত ভূগোল বলে। এবার 77 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা অনুযায়ী এটি প্রাকৃতিক বিজ্ঞানের কোন শাখা? মানব সমাজ ও অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল ও বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, রাজনৈতিক সীমানা ও দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে, শুধুমাত্র উদ্ভিদের রোগতত্ত্ব নিয়ে আলোচনা করে। অপশন বি হবে রাইট অ্যান্সার, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। ঠিক আছে। 78 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের উৎস হিসেবে নিচের কোন বিজ্ঞানটি কাজ করে না? ভূতত্ত্ববিদ্যা, আবহাওয়াবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি। অপশন ডি হবে রাইট অ্যান্সার, অর্থনীতি, যেহেতু প্রাকৃতিক ভূগোলের নয় এটা। এবার 79 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? দেশের রাজনৈতিক ইতিহাস, নানা ধরনের ভূমিরূপ, প্রাকৃতিক শক্তি, মাটি ও জলবায়ু। অবভিয়াসলি এটা খুবই সহজ প্রশ্ন, দেশের রাজনৈতিক ইতিহাস, যেটা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু নয়। এবার 80 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শেয়ার বাজার ও অর্থ বিনিয়োগ, মহাকাশ গ্রহ উপগ্রহ নক্ষত্র, শিল্প কারখানা উৎপাদন।
মহাকাশ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়বস্তু হিসেবে গণ্য হবে এটা। 81 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের উৎপত্তিতে অবদান রাখা বিজ্ঞানগুলোর মধ্যে নিচের কোন দুটি অন্তর্ভুক্ত? প্রাকৃতিক ভূগোলের উৎপত্তিতে অবদান রাখা বিজ্ঞানগুলির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গণিত ও জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান, ভাষাবিজ্ঞান ও সাহিত্য, না অর্থনীতি ও আইন। অপশান এ হবে রাইট অ্যান্সার, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে, এবারে চলো 82 নম্বর প্রশ্নটি দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়? এটাও পড়েছো এইসব কোশ্চেনগুলো, প্রায় সবগুলো কোশ্চেনই ওই নোট থেকে পেয়ে যাবে। প্রায় সবগুলো মানে প্রায় 100টাই পাবে ওইখান থেকে। ঠিক আছে, ওই নোটটাকে আগে ভালো করে পড়বে। এরাটোস্থেনিস, আলেকজান্ডার ভন হাম্বলট, টলেমি, মরিস ডেভিস। প্রাকৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়? অপশন বি হবে রাইট অ্যান্সার, আলেকজান্ডার ভন হাম্বলটকে। 83 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। আলোচ্য বিষয়বস্তু অনুসারে প্রাকৃতিক ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা হয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। অপশান সি হবে রাইট অ্যান্সার, 7টি শাখায় বিভক্ত করা হয়েছে। 84 নম্বর প্রশ্ন, চলো দেখে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, মানবীয় ভূগোল। যে কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? মানবীয় ভূগোল। অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবারে মানবিক ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে চলো দেখে নিই। 85 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। সামাজিক বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা বন্টন, জীবিকা, পরিব্রাজন, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপ ব্যাখ্যা করা হয় তাকে কি বলা হয়? জীবভূগোল, মৃত্তিকা ভূগোল, মানবীয় ভূগোল, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। সমাজ বিজ্ঞানের শাখা যেহেতু বলেছে, তার মধ্যে আবার কি কি আছে? বন্টন আছে, জনসংখ্যা বন্টন আছে, জীবিকা আছে, পরিব্রাজন আছে, অর্থনৈতিক রাজনৈতিক ক্রিয়াকলাপ। অবভিয়াসলি এটা মানবীয় ভূগোল হবে। অপশন সি রাইট অ্যান্সার, হিউম্যান জিওগ্রাফি। এবার চলো 86 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ইমালয়ান কান্ট, কার্ল রিটার, ভিদাল দা লাপ্লাস, আলেকজান্ডার ভন হামবোল্ট। অপশন সি হবে রাইট অ্যান্সার, ভিদাল দা লাপ্লাসকে মানবীয় ভূগোলের জনক বলা হয়। 87 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। মানবীয় ভূগোলকে কয়টি শাখায় বিভক্ত করা হয়েছে? 7টি, 8টি, 6টি, 10টি। টেবিল আকারে দেওয়া ছিল, ফ্লোচার্ট আকারে নোটসের মধ্যে দেখবে, আগের ভিডিওটা দেখে আসবে। 87 আগের কোশ্চেন দেখো, অপশন বি হবে রাইট অ্যান্সার, 8টি শাখায় বিভক্ত করা হয়েছিল মানবীয় ভূগোলকে। 88 নম্বর প্রশ্ন, চলো দেখেন নিচের কোনটি মানবীয় ভূগোলের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সম্পদ, জনবসতি, মহাকর্ষ বল, কোষের গঠন, রাসায়নিক বিক্রিয়া। অর্থনৈতিক সম্পদ ও জনবসতি, অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার 89 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। মানবীয় ভূগোলের উৎস হিসেবে নিচের কোন বিষয়টি সম্পর্কিত নয়? ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ পদার্থবিজ্ঞান, যেটা হচ্ছে মানবীয় ভূগোলের উৎস হিসেবে সম্পর্কিত নয় বলেছে এখানে। এগুলা খেয়াল করবে কিন্তু, নয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 90 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। ভিদাল দা লাপ্লাস কোন দেশের ভূগোলবিদ ছিলেন? জার্মান, ফরাসি, ব্রিটিশ, আমেরিকান। অপশন বি হবে রাইট অ্যান্সার, ফরাসি বিজ্ঞানী বা ফরাসি দেশের ভূগোলবিদ ছিলেন ভিদাল দা লাপ্লাস। এবারে চলো প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে কোন কোন প্রশ্ন হতে পারে। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? এখানে বড় বড় অপশান দেওয়া আছে, আমি শুধু উত্তরটাই বলছি। অপশান বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, জীবমণ্ডল ও মানুষজাত বা মানুষ জগৎ নিয়ে প্রাকৃতিক প্রক্রিয়া কার্যকারণ সহ আলোচনাকে হচ্ছে আমার প্রাকৃতিক ভূগোল বলা হয়। ঠিক আছে, এরকম প্রশ্নটা এইভাবে না দিয়ে ঘুরিয়েও দিতে পারে, সংজ্ঞাটা তুলে দিয়ে অপশান দিয়ে দিতে পারে এটা কোন ধরনের ভূগোল। এবারে আর্থার হোমসের মতে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি? কেবলমাত্র মানুষের অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপ, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, নভমণ্ডল, জ্যোতির্বিজ্ঞান, রাজনৈতিক ও মানচিত্র ইতিহাস। অপশন বি হবে রাইট অ্যান্সার, আর্থার হোমসের মতে ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা ও জলবায়ুবিদ্যা। ঠিক আছে, এগুলা পড়বে কিন্তু, কার মতে কোন সংজ্ঞা আছে বা কে কোন ধরনের কথা বলেছেন, এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট থাকে। এইবার দেখো 93 নম্বর প্রশ্ন, দেখো প্রাকৃতিক ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর গঠন, বৈচিত্র্য, সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে বিচার করে। উক্তিটি কার? আলেকজান্ডার ভন হামবোল্টের, রিচার্ড হাডসনের, কার্ল রিটারের, আর্থার হোমস। কোনটা হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার, কার্ল রিটার। প্রাকৃতিক ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর গঠন, বৈচিত্র্য, সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে বিচার করে। এই উক্তিটি করেছিল কার্ল রিটার। এবার 94 নম্বর প্রশ্ন, চলো দেখে নিই। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার, আর্থার হোমস, রিচার্ড হাডসন।
অপশান ডি হবে রাইট অ্যান্সার, রিচার্ড হাডসনের লেখা নেচার অফ জিওগ্রাফি। এবারে 95 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে স্থান ও সময়ের নিরিখে প্রাকৃতিক পরিবেশের বিষয়সমূহ আলোচিত হয়। উক্তিটি কার? আলেকজান্ডার ভন হামবোল্ড, কার্ল রিটার, রিচার্ড হাডসন, আর্থার হোমস। আলেকজান্ডার ভন হামবোল্ড, অপশন এই হবে সঠিক উত্তর। অর্থাৎ আলেকজান্ডার ভন হামবোল্ড বলেছেন প্রাকৃতিক ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে স্থান ও সময়ের নিরিখে প্রাকৃতিক পরিবেশের বিষয়সমূহ আলোচিত হয়। নোটসের মধ্যে সব এগুলো দেওয়া আছে, ভালো করে নোটসটা আগে পড়বে। 96 নম্বর প্রশ্ন চলে দেখে নিই। কার মতে প্রাকৃতিক ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর গঠন বৈচিত্র্য সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে বিচার করে? কার মতে? কার্ল রিটার, আর্থার হোমস, হামবোল্ড, হাডসন। অপশন এ বা ক হচ্ছে সঠিক উত্তর, কার্ল রিটার। অপশন এটা মনে রাখবে, কার্ল রিটার। ঠিক আছে, এগুলো একটু মাথায় গোলাতে পারে, একটু ভালো করে দেখবে, দিলে পার্থক্যগুলো বুঝতে পারবে। ঠিক আছে, 97 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। আর্থার হোমসের মতে প্রাকৃতিক ভূগোলের পরিধির মধ্যে কোন বিষয়টি অন্তর্ভুক্ত? ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা ও জলবায়ুবিদ্যা, উপরের সবকটি। অপশান ডি হবে ওপরের সবকটি। আর্থার হোমসের একটু আগে সংজ্ঞাটা পড়েছো বা তার মতামত দেখেছো, এখানে সবগুলোই হবে, ভূমিরূপবিদ্যা হবে, সমুদ্রবিজ্ঞান হবে, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা হবে। একটা পড়লে কিন্তু এগুলোর আনসার করতে পারবে, ভালো করে যদি ওই সংজ্ঞাটা বা তার উক্তিটা পড়ে নাও। এবারে 98 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশান ডি হবে রাইট অ্যান্সার, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, জীবমণ্ডল ও মানুষজাত নিয়ে গঠিত এবং অত্যন্ত বিস্তৃত। এই কোশ্চেনটা একটু আগেই সংজ্ঞাতে পড়েছো, তার একটু ঘুরিয়ে প্রশ্ন। ঠিক আছে, 99 নম্বর প্রশ্নটি চল দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য উপাদানের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? বায়ুমণ্ডল, জলমণ্ডল, অর্থনীতি মণ্ডল, জীবমণ্ডল। অপশন সি হবে রাইট অ্যান্সার, অর্থনীতি মণ্ডল। প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য উপাদানের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয় কিন্তু। এবার চলো 100 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশন বি হবে রাইট অ্যান্সার, এটি একটি বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান যা পর্যবেক্ষণ, পরীক্ষণ ও মাপযোগের উপর নির্ভরশীল। ঠিক আছে, 101 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির পারস্পরিক সম্পর্কে প্রাকৃতিক ভূগোলে কীভাবে ব্যাখ্যা করা হয়? অপশন এ হবে রাইট অ্যান্সার, কারণ ও ফলাফল আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করা হয়ে থাকে। এবার 102 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বা অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফির একটি উপশাখা? জলবায়ুবিদ্যা, মানচিত্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল না সমুদ্রবিদ্যা? অপশন বি হবে রাইট অ্যান্সার, মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের একটি উপশাখা। 103 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি ভূগোলের কোন শাখার প্রধান শাখার অন্তর্ভুক্ত? ভূমিরূপবিদ্যা, ভূজলবিদ্যা, জীব ভূগোল, হিমমণ্ডলীয় ভূগোল। জিওগ্রাফি যেটা আছে সেটা হচ্ছে ভূগোলের বায়োজিওগ্রাফি বা জীব ভূগোলের পার্ট, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। এগুলো যদি ওই নোটটা ভালো করে দেখো, আগের ভিডিওটা যদি দেখে আসো, তাহলে ওইটাই দেখে নাও, এই অ্যান্সারগুলো খুব সহজেই পারবে আশা করি। 104 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্যালিওন্টোলজি বলতে কোন ভূগোলকে বোঝানো হয়েছে? দুর্যোগ ভূগোল, জীবাশ্ম ভূগোল, পরিবেশ ভূগোল, গাণিতিক ভূগোল। প্যালিওন্টোলজি বলতে বোঝানো হয়েছে অপশন বি হবে রাইট অ্যান্সার, জীবাশ্ম ভূগোলকে। 105 নম্বর প্রশ্নটি চল দেখে নিই। হিমমণ্ডলীয় ভূগোলের ইংরেজি প্রতিশব্দ কোনটি? হাইড্রোলজি, ওশেনোগ্রাফি, ক্রায়োস্ফিয়ার জিওগ্রাফি, হ্যাজার্ড জিওগ্রাফি। হিমমণ্ডলীয় ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রায়োস্ফিয়ার জিওগ্রাফি। ঠিক আছে, এবার 106 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। নিচের কোনটি জীব ভূগোলের শাখা নয় বা বায়োজিওগ্রাফির শাখা নয়? ফাইটোগ্রাফি বা উদ্ভিদ ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা, হিউম্যান ইকোলজি, পরিবেশ ভূগোল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিসংখ্যান ভূগোল, স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি। পরিসংখ্যান ভূগোল বা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি হচ্ছে জীব ভূগোলের শাখা নয়। এবারে চলো জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল, অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি, এই টপিক থেকে সম্ভাব্য প্রশ্ন যেগুলো হয় সেগুলো দেখে নিই। 107 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মহাজাগতিক বিষয়গুলির উৎপত্তি, আকার ও আয়তন সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? জীব ভূগোল বলে, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বলে, মৃত্তিকা ভূগোল বলে, জলবায়ুবিদ্যা বলা হয়। অপশন বি হবে রাইট অ্যান্সার, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। যেহেতু মহাজাগতিক বিষয়গুলি বলেছে, তাহলে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলই হবে।
এবারে চলো 108 নম্বর প্রশ্নটি দেখে নিই। জ্যোতির্বিজ্ঞানী ভূগোলের আলোচনার ক্ষেত্রে নিচের কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত? বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের গঠন, মহাসাগর ও সমুদ্র স্রোতের বর্ণনা, মহাকাশ, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ও উল্কা, উদ্ভিদ ও প্রাণীর বিস্তার। জ্যোতির্বিজ্ঞানী ভূগোলের আলোচনার ক্ষেত্রে মহাকাশ, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা সবগুলোই হবে। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। 109 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। প্রাকৃতিক ভূগোল থেকে উদ্ভূত জ্যোতির্বিজ্ঞানী ভূগোলের কয়টি উপশাখা রয়েছে? 2, 4, 5, 3। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 3টি। 110 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। জ্যোতির্বিজ্ঞানী ভূগোলের নিচের কোন বিষয়টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়? সময়ের গণনা এবং গ্রহের আবর্তন ও পরিক্রমণ, মানবসৃষ্ট অর্থনৈতিক কার্যাবলী, বিভিন্ন প্রকার শিলা ও খনিজ, সাংস্কৃতিক ভূগোলের উপাদান। অপশন এ হবে রাইট অ্যান্সার, সময়ের গণনা, গ্রহের আবর্তন ও পরিক্রমণ। জ্যোতির্বিজ্ঞানী ভূগোলের এই বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। 111 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের উদ্ভূত শাখাসমূহগুলোর মধ্যে অন্যতম? সমাজবিজ্ঞান, উদ্ভিদ ভূগোল, মানচিত্রবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান। অপশন সি হবে রাইট অ্যান্সার, মানচিত্রবিদ্যা। 112 নম্বর প্রশ্নটি চলো দেখে নিন। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের নিচের কোন বিষয়টির ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় না? আবর্তন ও পরিক্রমণ, নক্ষত্রমণ্ডল ও নীহারিকা, মানব বসতি ও নগরায়ন, উল্কাপাত ও ধূমকেতু। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের নিচের কোন বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় না? অপশন ডি হবে রাইট অ্যান্সার, মানব বসতি ও নগরায়ন। এবার চলো 113 নম্বর প্রশ্ন। মহাজাগতিক বিষয়গুলির উৎপত্তি, আকার ও আয়তনের সম্পর্কে আলোচনা করে ভূগোলের কোন শাখা? জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, গাণিতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, ভূগঠনবিদ্যা। অপশান এই হবে রাইট অ্যান্সার, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এবারে চলো মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি এই টপিক থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আছে দেখে নিই। 114 নম্বর প্রশ্ন দেখো। গাণিতিক ও জ্যামিতিক পদ্ধতিতে মানচিত্র অঙ্কন পদ্ধতিকে কি বলা হয়? জিওগ্রাফি, কার্টোগ্রাফি, জিওলজি, অ্যাস্ট্রোনমি। গাণিতিক জ্যামিতিক পদ্ধতিতে মানচিত্র অঙ্কন পদ্ধতিকে বলা হয়, অপশন বি হবে রাইট অ্যান্সার, কার্টোগ্রাফি। এবারে 115 নম্বর প্রশ্ন চলে দেখে নিই। কোন গ্রিক পণ্ডিত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভূমধ্যসাগরকে ঘিরে মানচিত্র অঙ্কন করেছিলেন? হেকাটিয়াস, ক্লডিয়াস টলেমি, অ্যানাক্সিমিন্ডার, গেরাদাস মার্কেটর। অ্যানাক্সিমিন্ডার, অপশন সি হবে রাইট অ্যান্সার, প্রথম ভূমধ্যসাগরকে ঘিরে মানচিত্র অঙ্কন করেছিলেন অ্যানাক্সিমিন্ডার, মনে রাখবে। এবারে 116 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। ইতিহাসে প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কে? হেকাটিয়াস, অ্যানাক্সিমিন্ডার, টলেমি, গেরাদাস মার্কেটর। হেকাটিয়াস হবে সঠিক উত্তর, অপশন এ। খ্রিস্টপূর্ব 5ম শতকে হেকাটিয়াস প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। অ্যানাক্সিমিন্ডার কিন্তু হবে না, তার কারণটা ব্যাখ্যা করা আছে, আগে এই কোশ্চেনটা পড়লে। 115 নম্বর কোশ্চেনে পড়লে ভূমধ্যসাগরকে ঘিরে মানচিত্র অঙ্কন করেছিল। পৃথিবীর প্রথম কিন্তু মানচিত্র অঙ্কন করেনি। পৃথিবীর প্রথম মানচিত্র খ্রিস্টপূর্ব 5ম শতকে হিকারিয়াস এঁকেছিলেন। ঠিক আছে, এটা গুলাতে পারে, কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে। 117 নম্বর প্রশ্ন। গোলাকার পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে কে প্রথম মানচিত্র অঙ্কন করেন? এটা হবে অপশান বি রাইট অ্যান্সার, ক্লডিয়াস টলেমি। প্রথম গোলাকার পৃথিবীর অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে মানচিত্র অঙ্কন করেন ক্লডিয়াস টলেমি। ঠিক আছে। এবারে কার্টোগ্রাফি বা আধুনিক মানচিত্রবিদের জনক কে? গেরাদাস মার্কেটর, অ্যানাক্সিমিন্ডার, ক্লডিয়াস টলেমি, হেকাটিয়াস। অপশন এই হবে রাইট অ্যান্সার, গেরাদাস মার্কেটরকে প্রথম আধুনিক মানচিত্রবিদ্যার জনক বা কার্টোগ্রাফির জনক বলা হয়। এবার চলো গাণিতিক ভূগোল বা ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি এই পার্ট থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখে নিই। গাণিতিক ভূগোলের জনক কাকে বা কাদের বলা হয়? অ্যানাক্সিমিন্ডার ও থ্যালেসকে, এরাটোস্থেনিস ও পিথাগোরাসকে, টলেমি ও অ্যারিস্টটলকে, হেরোডেটাস ও স্ট্র্যাবোকে। অপশন এই হবে রাইট অ্যান্সার, অ্যানাক্সিমিন্ডার ও থেলাসকে গাণিতিক ভূগোলের জনক বলা হয়। এবার 120 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। কত খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস ও পরিধি নির্ণয় করেন? 150 খ্রিস্টপূর্বাব্দে, 3500 খ্রিস্টপূর্বাব্দে, 250 খ্রিস্টপূর্বাব্দে, 350 খ্রিস্টপূর্বাব্দে। এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস ও পরিধি নির্ণয় করেন, অপশন সি হবে রাইট অ্যান্সার, 250 খ্রিস্টপূর্বাব্দে। বা এটাও মনে রাখবে, পৃথিবীর সর্বপ্রথম ব্যাস, ব্যাসার্ধ আর পরিধি নির্ণয় কে করেছিলেন? এরাটোস্থেনিস। ঠিক আছে। এবার চলো, সর্বপ্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? অ্যানাক্সিমেন্ডার, মেলেরুরেসের, টলেমি, এরাটোস্থেনিস। পৃথিবীর সর্বপ্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন হচ্ছে এরাটোস্থেনিস। অপশন ডি হবে রাইট অ্যান্সার। মধ্যযুগে কোন অঞ্চলের ভূগোলবিদগণ ভূগোলের বিশেষ শাখারূপে গাণিতিক ভূগোলের উদ্ভাবন করেন? আরবীয়, ইউরোপীয়, চীনা, রোমান। অপশন এ হবে রাইট অ্যান্সার, প্রথম গাণিতিক ভূগোলের উদ্ভাবন করেন আরবীয়রা।
এবার 123 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। গাণিতিক ভূগোলের গাণিতিক, জ্যামিতিক, ত্রিকোণমিতীয় পদ্ধতিতে নিচের কোনটি নির্ণয় করা হয়ে থাকে? অপশন বি হবে রাইট অ্যান্সার, অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং কোনো স্থানের অবস্থান ও সময়। ঠিক আছে, এবারে দেখো পরিসংখ্যান ভূগোল, স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি, এই টপিক থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি হতে পারে দেখে নিই। 124 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের তথ্যসমূহকে বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতিতে সাহায্যে উপস্থাপন বিশ্লেষণ করা হয় ভূগোলের কোন শাখায়? গাণিতিক ভূগোলে, পরিসংখ্যান ভূগোলে, মানচিত্রাঙ্কন, অর্থনৈতিক ভূগোলে। অপশন বি হবে রাইট অ্যান্সার, পরিসংখ্যান ভূগোলে। এবার 125 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ভূগোলের কোন শাখার জনক? জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, পরিসংখ্যান ভূগোল, মহাকাশবিদ্যা, গাণিতিক ভূগোল। অপশন এ হবে রাইট অ্যান্সার, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের সঙ্গে যুক্ত। এখানে জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস বলা থাকবে না হয়তো প্রশ্নে, নিকোলাস কোপার্নিকাস বলা থাকবে। ঠিক আছে, এবার 126 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। পরিসংখ্যান ভূগোলের সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? অপশন বি হবে রাইট অ্যান্সার, এতে বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়। এবারে চলো ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। জিওমরফোলজি শব্দটি সর্বপ্রথম কোন ভৌগোলিক প্রয়োগ করেন? উইলিয়াম মরিস ডেভিস, এখানে ডেভিল হবে না, ডেভিস হবে। ঠিক আছে, কিথ হাটন, পেঙ্ক। অপশন বি হবে রাইট অ্যান্সার, কিথ প্রথম জিওমরফোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বা ভৌগোলিক প্রয়োগ করেন এর। ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? জিওমরফোলজির জনক কাকে বলা হয়? শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, মর্গ্যান, উইলিয়াম মরিস ডেভিস, গিলবার্ট। অপশন বি হবে, সরি, অপশন সি হবে রাইট অ্যান্সার, উইলিয়াম মরিস ডেভিস। 129 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। নিচের কোনটি ভূমিরূপবিদ্যার একটি উপশাখা নয়? নদীবিদ্যা, হিমবাহবিদ্যা, ল্যান্ডস্কেপ ইকোলজি, জলবায়ুবিদ্যা। ভূমিরূপবিদ্যার একটি উপশাখা নয় যেহেতু, তাহলে জলবায়ুবিদ্যা হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার 130 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। ভূমিরূপবিদ্যার আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত প্রক্রিয়াটি হলো শিলাস্তর ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়া, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, জনসংখ্যার স্থায়িত্ব। অপশন এ হবে রাইট অ্যান্সার, অন্তর্ভুক্ত প্রক্রিয়া ভূমিরূপবিদ্যার ক্ষেত্রে শিলাস্তর ক্ষয়, বহন ও সঞ্চয় প্রক্রিয়া। 131 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। কোন ভারতীয় ভৌগোলিক ভূমিরূপবিদ্যা শাস্ত্রটির উন্নতি ঘটিয়েছেন? পাওয়েল, উন্ড্রিজ, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, হাটন। অপশন সি হবে রাইট অ্যান্সার, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। এবারে চলো জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজির উপর সম্ভাব্য যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। 132 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া, জলবায়ুর উপাদান এবং বায়ুমণ্ডলের সংক্রান্ত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীবভূগোল। অপশন সি হবে রাইট অ্যান্সার, জলবায়ুবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বিভিন্ন স্থানের আবহাওয়া, জলবায়ুর উপাদান এবং বায়ুমণ্ডল সংক্রান্ত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? জলবায়ুবিদ্যা বলে। এবারে চলো 133 নম্বর প্রশ্ন দেখে নিই। আবহাওয়াবিদ্যার জনক কে? লিউক হাওয়ার, রিড ব্রায়াসন, কোপেন, থর্নওয়েট। অপশান এ হবে রাইট অ্যান্সার, লিউক হাওয়ার। এবার 134 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই। মার্কিন আবহাওয়াবিদ রিড ব্রায়াসন কোন বিদ্যার প্রবক্তা বা জনক? মার্কিন আবহাওয়াবিদ রিড ব্রায়াসন, অপশান সি হবে রাইট অ্যান্সার, জলবায়ু বিদ্যার জনক। এবারে 135 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলবায়ুবিদ্যার আলোচনার ক্ষেত্র? প্লেট টেকটনিক্স, মহাসাগরের তলদেশের গঠন, খনিজের ভৌগোলিক বন্টন, সৌর বিকিরণের বন্টন। অপশান ডি হবে রাইট অ্যান্সার, সৌর বিকিরণের বন্টন হচ্ছে জলবায়ুবিদ্যার আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। 136 নম্বর প্রশ্ন দেখে নিই। প্রদত্ত তথ্য অনুযায়ী নিচের কোন আবহাওয়াবিদগণ পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণীবিন্যাস করেছেন? কোপেন, থর্নওয়েট, লিউ হাওয়ার্ড ও রিড ব্রায়াসন, হ্যাডলি ও গ্যালটন, রাসবি ও গিলবার্ট ওয়াকার। অপশান এ হবে রাইট অ্যান্সার, কোপেন, থর্নওয়েট ও ট্রুয়ার্থ। এবারে চলো ভূজলবিদ্যা বা হাইড্রোলজি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। 137, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, জলাশয়, ভৌমজল, হিমবাহ, বৃষ্টিপাত, বাষ্পীভবন ও পৃষ্ঠপ্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে? অবভিয়াসলি হাইড্রোলজি বা ভূজলবিদ্যা বলা হয়। অপশান সি হবে রাইট অ্যান্সার। এবারে 138 নম্বর প্রশ্ন, মার্কিন হাইড্রোলজিস্ট রবার্ট এলমার হার্টন কোন শাস্ত্রের জনক? মৃত্তিকাবিদ্যার, ভূজলবিদ্যার, জলবায়ুবিদ্যার, সমুদ্রবিদ্যার। অপশান বি হবে রাইট অ্যান্সার, মার্কিন হাইড্রোলজিস্ট রবার্ট এলমার হার্টন হচ্ছে ভূজলবিদ্যার জনক। ঠিক আছে, অপশান বি হবে রাইট অ্যান্সার।
139 দেখো, মার্কিন বিজ্ঞানী অস্কার এডওয়ার্ড মেঞ্জার কোন শাস্ত্রের জনক? নদী বিজ্ঞানের, জলবিজ্ঞান বা হাইড্রোলজি, সমুদ্রবিদ্যার, ভৌমজলবিদ্যার? অপশন ডি হবে রাইট অ্যান্সার। মার্কিন বিজ্ঞানী অস্কার এডওয়ার্ড মেঞ্জার ভৌমজলবিদ্যার জনক। ঠিক আছে, এবারে চলো 140 নম্বর প্রশ্ন। ভূজলবিদ্যা বা হাইড্রোলজির আলোচনার ক্ষেত্রের অন্তর্ভুক্ত বিষয় হলো পৃথিবীর জলচক্র বা যাকে ওয়াটার সাইকেল বলা হয়, সৌরজগতের গঠন, জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, খনিজের সম্পদের আহরণ। অপশন এ হবে রাইট অ্যান্সার, পৃথিবীর জলচক্র বা ওয়াটার সাইকেল। এবারে চলো 141 নম্বরে, নদী অনুশাসনের বা রিভার ফ্লো বা রিভার অ্যানালাইসিস যাকে বলা হয়, সাথে নিচের কোন উপাদানগুলি যুক্ত? হাইড্রোগ্রাফ ও রেটিং কার্ড, বায়ুচাপ আর্দ্রতা, সুনামি ভূমিকম্প, মাটি ও শিলা। নদী অনুশাসন বা যাকে অপশন এ হবে রাইট অ্যান্সার। ভূজলবিদ্যায় জলের পৃষ্ঠপ্রবাহ নদীর অনুশাসন বুঝতে হাইড্রোগ্রাফ ও রেটিং কার্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, রেটিং কার্ড আর হাইড্রোগ্রাফ হবে সঠিক উত্তর, নদীর অনুশাসনের সঙ্গে সম্পর্কিত বা অনুশাসনের পরিমাপ করা হয়ে থাকে। এবারে চলো সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে। 142-এ চলো, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? জীবভূগোল, সমুদ্রবিদ্যা, আবহাওয়াবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান। প্রাকৃতিক ভূগোলে যে শাখায় সাগর ও মহাসাগর সম্পর্কে আলোচনা করা হয় তাকে সমুদ্রবিদ্যা বলবে। অপশন বি রাইট অ্যান্সার। এবারে চলো 143 নম্বরে, সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয়? ম্যাথিউ ফন্টেন মাউরি, আলেকজান্ডার ফন হামবোল্ট, কার্ল রিটার, উইলিয়ামস। অপশান এ হবে রাইট অ্যান্সার, ম্যাথিউ ফন্টেন মাউরিকে সমুদ্রবিদ্যার জনক বলা হয়। এবারে 144 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই, সমুদ্রবিদ্যা ভূগোলের কোন শাখা দ্বারা বিশেষভাবে প্রভাবিত? মৃত্তিকা বিজ্ঞান, জলবায়ুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, উদক বা জলবিদ্যা। অপশান ডি হবে রাইট অ্যান্সার, উদক বা জলবিদ্যা যাকে ইংলিশে হাইড্রোলজি বলা হয়। 145 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই, নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত? নদীর গতিপথতার ক্ষয়কার্য, সামুদ্রিক অবক্ষেপ, সমুদ্র সম্পদ, সামুদ্রিক বাস্তুতন্ত্র, পাহাড় পর্বতের গঠন, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ঘনত্ব। অপশন বি হবে রাইট অ্যান্সার, সামুদ্রিক অবক্ষেপ, সমুদ্র সম্পদ, সামুদ্রিক বাস্তুতন্ত্র। সমুদ্রবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত বিষয় এগুলো। এবারে হচ্ছে, ম্যাথিউ ফন্টেন মাউরি ব্যতীত আর কোন বিজ্ঞানীরা সমুদ্রবিদ্যাকে বিকশিত করেছেন? আগুস শেফার্ড, উইলিয়ামস পার্সিভানিয়াস, ডারউইন, ওয়ালেস ও ল্যামার্ক, নিউটন, আইনস্টাইন ও গ্যালিলিও, কার্ল রিটার ও হামবোল্ট। অপশান এ হবে রাইট অ্যান্সার, আগুস শেফার্ড, উইলিয়ামস আর পার্সিভানিয়াস। এবারে চলো মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি এই পার্ট থেকে কী কী প্রশ্ন হতে পারে। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মাটির উৎপত্তি, ধর্ম, শ্রেণীবিভাগ, বন্টন ও ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে অবশ্যই মৃত্তিকা ভূগোল বলবে। ভূমিরূপ বিদ্যা কিন্তু নয়। অপশন বি হবে রাইট অ্যান্সার, মৃত্তিকা ভূগোল। মনে রাখবে, এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে বলে অ্যান্সার করে দিতে পারছো, কিন্তু যখন এমনি দেওয়া থাকবে ভূমিরূপ বিদ্যা বা মৃত্তিকা ভূগোলের মধ্যে গোলাতে পারে। মৃত্তিকা ভূগোল হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার 148 নম্বর প্রশ্নটি চল দেখে নিই, মৃত্তিকা ভূগোলের মূলত কোন বিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে? মৃত্তিকা বিজ্ঞান, ভূতত্ত্ব, উদ্ভিদ বিজ্ঞান, আবহাওয়াবিদ্যা। অপশান এই হবে রাইট অ্যান্সার, মৃত্তিকা বিজ্ঞান বা পেডোলজি থেকে। এবার 149 নম্বর প্রশ্ন দেখে নিই চলো, রুশ মৃত্তিকা বিজ্ঞানী ভাসিলি ভাসিলিচিভ ডকুচেভ মৃত্তিকা ভূগোলের ক্ষেত্রে কি হিসেবে পরিচিত? মৃত্তিকা ভূগোলের আবিষ্কারক, মৃত্তিকা ভূগোলের জনক, মৃত্তিকা ভূগোলের ব্যবহারকারী, মৃত্তিকা ভূগোলের সমালোচক। মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয়? ভিভি ডকুচেভ বা ভাসিলি ভাসিলিভিচ ডকুচেভ। ঠিক আছে, ভিভি ডকুচেভ মনে রাখবে। এবার চলো 150-এ দেখো, নিচের বিষয়গুলোর মধ্যে কোনটি মৃত্তিকা ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, কৃষির উপর মাটির প্রভাব, মাটি দূষণ ও ক্ষয়, নক্ষত্রের গতিপথ অবস্থান। কোনটি মৃত্তিকা ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? নক্ষত্রের গতিপথে অবস্থান। অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবার চলো 151 নম্বর প্রশ্ন, ভাসিলি চিভ ডকুচেভ ছাড়াও নিচের কোন বিজ্ঞানীরা মৃত্তিকা ভূগোল শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছেন? নিউটন, আইনস্টাইন ও ডারউইন, কোপার্নিকাস, গ্যালিলিও, মারবার্ট, বলদইন ও হিলগার্ড, প্লেটো ও অ্যারিস্টটল। অপশান সি হবে রাইট অ্যান্সার, মারবার্ট, বলদইন ও হিলগার্ড। ঠিক আছে, এবার 7 নম্বরে চলো, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি এই পার্ট থেকে কী কী প্রশ্নগুলো হয় দেখে নিই। জীব ভূগোলের জনক কাকে বলা হয়? চার্লস ডারউইন, আলফ্রেড রাসেল ওয়ালেস, আলেকজান্ডার ভন হামবোল্ড, এরাটোস্থেনিস। অপশন বি হবে রাইট অ্যান্সার, আলফ্রেড রাসেল ওয়ালেসকে জীব ভূগোলের জনক বলা হয়। 153 নম্বর প্রশ্নটি চলে দেখে নিই, বিষয়বস্তু ভিত্তিতে জীব ভূগোলকে কয়টি উপশাখায় ভাগ করা হয়েছে?
2টি, 3টি, 4টি, 5টি? সঠিক উত্তর হবে 4টি, অপশন সি রাইট অ্যান্সার। 154 নম্বর প্রশ্নটি চলো দেখে নিচের কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত উপশাখা নয়? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা, অর্থনৈতিক ভূগোল? অপশন ডি হবে রাইট অ্যান্সার, অর্থনৈতিক ভূগোল হচ্ছে জীব ভূগোলের অন্তর্ভুক্ত উপশাখা নয়। 155 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠ, উদ্ভিদ ও প্রাণী, অণুজীবের উৎপত্তি, বন্টন ও পরিবেশের সাথে সম্পর্ক আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, বায়োজিওগ্রাফি, সমুদ্রবিজ্ঞান? অপশন সি হবে রাইট অ্যান্সার, বায়োজিওগ্রাফির ক্ষেত্রে উদ্ভিদ, প্রাণী, অণুজীবের উৎপত্তি, বন্টন ও পরিবেশের সাথে সম্পর্ক আলোচনা করা হয়। এবারে চলো উদ্ভিদ ভূগোল বা প্ল্যান্ট জিওগ্রাফি এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। 156 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের যে শাখায় নানান উপজাতির উদ্ভিদের বন্টন, প্রকৃতি, অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে উদ্ভিদ ভূগোল বলা হয়। অপশন বি হবে রাইট অ্যান্সার। এবারে চলো 157 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ভূগোল শাস্ত্রটির উৎপত্তি কোন বিজ্ঞান থেকে ঘটেছে? প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল বা জিওগ্রাফি, পরিবেশ বিজ্ঞান? উদ্ভিদ ভূগোল শাস্ত্রটির উৎপত্তি ঘটেছে উদ্ভিদবিদ্যা বা বোটানি থেকে, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে যদি উদ্ভিদবিদ্যা বা বোটানি অপশন না থাকে তাহলে পরিবেশ বিজ্ঞানও করতে পারো। বোটানি যদি অপশন না থাকে তবেই পরিবেশ বিজ্ঞান করবে, নয়তো করবে না। পরিবেশ বিজ্ঞানও এর উত্তর হবে। এবারে হচ্ছে 158 নম্বর প্রশ্ন, কাকে উদ্ভিদ ভূগোলের জনক বলা হয় বা প্ল্যান্ট জিওগ্রাফির জনক কাকে বলা হয়? হুইটেকার, পলুনিন, আলেকজান্ডার ভন হামবোল্ট, ডবেনমায়ার? অপশন সি হবে রাইট অ্যান্সার, আলেকজান্ডার ভন হামবোল্টকে উদ্ভিদ ভূগোলের জনক বলা হয়। 159 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, উদ্ভিদ ভূগোলের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সমুদ্রের গভীরতা, জলস্রোত, মহাজাগতিক বস্তুর অবস্থান, উদ্ভিদের জন্ম ও বন্টন, খনিজের অর্থনৈতিক গুরুত্ব? অপশন সি হবে রাইট অ্যান্সার, উদ্ভিদের জন্ম ও বন্টন। 160 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, নিচের কোন বিজ্ঞানীগণ উদ্ভিদ ভূগোল শাস্ত্রটিকে উন্নত করতে অবদান রেখেছেন? পলুনিন, হুইটেকার, ড্যাভেনমেয়ার, কেলিল ও হামবোল্ট? শুধুমাত্র পলুনিন ও হুইটেকার, শুধুমাত্র ড্যাভেনমেয়ার ও কেলিল, শুধুমাত্র হামবোল্ট? অপশন এ হবে রাইট অ্যান্সার, পলুলিন, হুইটেকার, ডবেনমায়ার, কেলিল ও হামবোল্ট। এবার চলো প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। 161 নম্বর প্রশ্ন, প্রাণী ভূগোল জীব ভূগোলের কোন শাখার অন্তর্গত বা কোন শাস্ত্র থেকে এই শাখাটির উৎপত্তি ঘটেছে? উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান? অপশন সি হবে রাইট অ্যান্সার, প্রাণীবিদ্যা বা জুলজি থেকে। 162 নম্বর প্রশ্ন চলো দেখে নিন, যে শাখায় বিভিন্ন প্রজাতির প্রাণীর বন্টন, প্রকৃতি, অভিযোজন, সংরক্ষণ আলোচনা করা হয় তাকে কি বলা হয়? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় ভূগোল, আবহাওয়া বিজ্ঞান? অপশন বি হবে রাইট অ্যান্সার, প্রাণী ভূগোল, অর্থাৎ প্রাণী ভূগোল শাখায় উদ্ভিদ বিভিন্ন প্রজাতির প্রাণীর বন্টন, প্রকৃতি, অভিযোজন, সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবার 163 নম্বর প্রশ্নটি চলো দেখে নিই, প্রাণী ভূগোল আলোচনার ক্ষেত্রের অন্তর্ভুক্ত বিষয় কোনটি? শিলার গঠন ও খনিজ উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিন্যাস, প্রাণীর উদ্ভব, বিকাশ, বন্টন ও অভিযোজন, সংরক্ষণ, সমুদ্র স্রোতের গতি প্রকৃতি? প্রাণী ভূগোল আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে প্রাণীর উদ্ভব, বিকাশ, বন্টন, অভিযোজন ও সংরক্ষণ। এবার 164 নম্বর প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানী প্রাণী ভূগোল শাস্ত্রটিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন? আলফ্রেড রাসেল ওয়ালেস ও জন মায়ার, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, চার্লস ব্যাবেজ? আলফ্রেড রাসেল ওয়ালেস ও জন মায়ার, অপশন এই হবে রাইট অ্যান্সার। এবারে চলো মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে। 165 নম্বর প্রশ্ন দেখো, জীব ভূগোলের যে শাখায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা, মৃত্তিকা ভূগোল? এখানে উত্তর হবে মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি। বারবার বলছি এখানে টপিক দেওয়া আছে বলে এই প্রথমের যে প্রশ্নটা সেগুলো খুব সহজেই উত্তর দিতে পারছো, কিন্তু ওখানে যখন কোশ্চেনে টপিক থাকবে না তখন এগুলো গুলাবে না, কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে। এবার 166 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, সর্বপ্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেছিলেন? হেনরি ডেভিড থরো, আর্নেস্ট হ্যাকেল, ডোনাগানা, কার্ল মার্কস? অপশন বি হবে রাইট অ্যান্সার, আর্নেস্ট হ্যাকেল প্রথম হচ্ছে ইকোলজি শব্দটি ব্যবহার করেন। 167 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, মানবীয় বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় বা হিউম্যান ইকোলজির জনক কাকে বলা হয়? স্টাইনার, ট্রফ, আর্নেস্ট হ্যাকেল, হেনরি ডেভিড থরো? অপশন ডি হবে রাইট অ্যান্সার, হেনরি ডেভিড থরোকে হচ্ছে হিউম্যান ইকোলজি বা মানবীয় বাস্তুবিদ্যার জনক বলা হয়। 168 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, মানবীয় বাস্তুবিদ্যা শাস্ত্রটির উদ্ভব বা বিকাশ ঘটেছে কোন বিষয়ের ভিত্তিতে? সমাজবিজ্ঞান, অর্থনীতি, বাস্তুবিদ্যা, ইতিহাস?
মানবীয় বাস্তুবিদ্যা শাস্ত্রটির উদ্ভব ঘটেছে ও বিকাশ ঘটেছে বাস্তুবিদ্যা বা ইকোলজি থেকে, কিন্তু হিউম্যান ইকোলজির উদ্ভব ঘটেছে ইকোলজি বা বাস্তুবিদ্যা থেকে। এবার চলো 169 নম্বর প্রশ্ন দেখে নিই। নিচের কে মানবীয় বাস্তুবিদ্যাকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখায় পরিণত করতে ভূমিকা রাখেননি? এখানে রাখেননি বলেছে, রাখেন বলেননি কিন্তু, রাখেননি বলেছে। ডোনাগানা, স্টাইনার, ট্রব, আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল হবে রাইট অ্যান্সার। আর্নেস্ট হ্যাকেল হচ্ছে ইকোলজি বা মানব শুধু বাস্তুবিদ্যার জনক, ঠিক আছে। মানবীয় বাস্তুবিদ্যার ক্ষেত্রে আর্নেস্ট হ্যাকেল নয় কিন্তু। এবার চলো পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এই টপিক থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে দেখে নিই। 170 নম্বর প্রশ্ন, নিচের কোন পরিবেশবিদ পরিবেশ ভূগোল শাস্ত্রটিকে সমৃদ্ধ করতে অবদান রাখেননি? এখানেও রাখেননি বলেছে। ওডাম এবং চ্যাপম্যান, স্যামুয়েল সিং এবং কার্ল সোয়ার, হোয়াইট এবং করোমডি, আলবার্ট আইনস্টাইন। অপশন ডি হবে রাইট আনসার, আলবার্ট আইনস্টাইন। এবারে চলো 171 নম্বর প্রশ্ন, পরিবেশ ভূগোল মূলত জীব ভূগোলের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয়, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান। অপশন বি হবে রাইট অ্যান্সার, পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয়। এবার 172 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। পরিবেশ ভূগোল শাস্ত্রটির মূল উৎস বা বিকাশ কোন বিজ্ঞান থেকে হয়েছে? ভৌত বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, আর সমাজ বিজ্ঞান। অপশন সি হবে রাইট অ্যান্সার, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে। এবারে চলো নিচের কোন বিষয়টি পরিবেশ ভূগোলের আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়? পরিবেশের উপাদান ও প্রকৃতি, মানুষের সঙ্গে পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া, স্থিতিশীল উন্নয়ন বিশ্লেষণ, সৌরজগতের গ্রহ নক্ষত্রের অবস্থান। নিচের কোন বিষয়টি পরিবেশ ভূগোলের আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় বলেছে, কিন্তু এই কোশ্চেনগুলো লক্ষ্য করবে অন্তর্ভুক্ত নয়, এই নয়গুলাই হচ্ছে ভুল করে আসে অনেকে, যে অন্তর্ভুক্ত করে আসে, অন্তর্ভুক্ত নয় বলে থাকে সবসময়। অপশান ডি হবে রাইট অ্যান্সার, সৌরজগতের গ্রহ নক্ষত্রের অবস্থান। এবার চলো প্রাকৃতিক ভূগোলের নতুন শাখা, এই টপিক থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে। 174 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক দুর্যোগের কারণ এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে কোন শাখা? চিরতুষার সমুদ্র ভূগোল, দুর্যোগ ভূগোল, জীবাশ্ম ভূগোল, পরিবেশ ভূগোল। অপশন বি হবে রাইট অ্যান্সার, দুর্যোগ ভূগোল বা যাকে হ্যাজার্ড জিওগ্রাফি বলা হয়। 175 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে সারা বছর বরফাবৃত সমুদ্র সংলগ্ন এলাকার মাটি, জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়? দুর্যোগ ভূগোল, জলবায়ু বিজ্ঞান, চিরতুষার সমুদ্র ভূগোল, মৃত্তিকা ভূগোল। চিরতুষার সমুদ্র ভূগোল যাকে ক্রায়োস্ফিয়ার জিওগ্রাফি বলা হয়, ঠিক আছে। 176 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মের উৎপত্তি, বন্টন ও সৃষ্টিকাল সম্পর্কে আলোচনা করা হয় কোন শাস্ত্রে? চিরতুষার সমুদ্র ভূগোল, দুর্যোগ ভূগোল, জীবাশ্ম ভূগোল, নৃতত্ব। অপশন সি হবে রাইট অ্যান্সার, জীবাশ্ম ভূগোল যাকে ইংলিশে প্যালিওন্টোলজি বলা হয়। এবার চলো 177 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, জীবাশ্মের ভূগোলের আলোচনার উপর ভিত্তি করে কোন নবীনতম অষ্টম মহাদেশটি আবিষ্কার করা সম্ভব হয়েছে? এশিয়া, জিলান্ডিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। অপশন বি হবে রাইট অ্যান্সার, জিলান্ডিয়া, যেটা জীবাশ্ম ভূগোল বা প্যালিওন্টোলজির উপর ভিত্তি করে আবিষ্কার হয়েছে, ঠিক আছে। কোশ্চেনগুলো খুব খুব মন দিয়ে দেখবে, যত রকমের প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্ন সবগুলোই দিয়ে দিয়েছি। কিছু কোশ্চেন হচ্ছে একটু গোলাতে পারে, একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করবে। আর কোশ্চেন পড়ার আগে আগের ভিডিওটা গিয়ে দেখে আসো, ওই নোটটাকে আগে ভালো করে পড়ে নাও, তবেই হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজে দিতে পারবে। এইটুকু পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু নতুন প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী অধ্যায়ের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।